হ্যালো স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব ছায়া পদার্থবিদ্যা একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেক্টরকে নিয়ে। তো তোমরা ছায়া প্রকাশনী পদার্থবিদ্যার একাদশ শ্রেণীর যে বইটি আছে সেই বইতে এই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসে তো পাবেই, তবে আমার এখনকার ক্লাস কিন্তু তোমাদের বিষয়বস্তু সম্পর্কে আরও কিন্তু গভীরে বুঝতে সাহায্য করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এখনকার ক্লাসে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করছি। দেখো, মূলত এখনকার ক্লাসে আমরা স্কেলার ও ভেক্টর রাশির ডেফিনিশন নিয়ে আলোচনা করছি, ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য, দুটি ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করছি এবং সেই দুটি ভেক্টরের যোগ সংক্রান্ত ভেক্টরের ত্রিভুজ সূত্রকে নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রথমেই চলে আসি স্কেলার ও ভেক্টর রাশি তার ডিফারেন্স। আমি ডিফারেন্সে যাওয়ার আগে আমি জিনিসটা তোমাদের একটুখানি আগে বলে দিই। তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে স্কেলার রাশি কোনগুলো এবং ভেক্টর রাশি কোনগুলো। ইনফ্যাক্ট ভৌত রাশি কারা? যে সমস্ত রাশিকে কি করা যায় না পরিমাপ করা যায় তাদেরকে আমরা কি বলি না ভৌত রাশি বলে থাকি। আর এই ভৌত রাশিগুলিকে মেনলি দুটি পার্টে ভাগ করা হয়। কি কি না স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, সেই সমস্ত রাশিগুলিকে আমরা কি বলি না স্কেলার রাশি। যেমন সময় একটি স্কেলার রাশি, এর শুধু মান আছে, কোনো অভিমুখ নেই। যেমন হচ্ছে ভর, এটি একটি স্কেলার রাশি, এর শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। এরকম যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদেরকে আমরা কি বলছি না স্কেলার রাশি। কিন্তু যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে সেই সমস্ত ভৌত রাশিগুলিকে আমরা কি বলছি না ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং অভিমুখ দুটোই থাকা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মান এবং অভিমুখ এই দুটো থাকলেই কি সেটা ভেক্টর রাশি? উত্তর হচ্ছে না। কেন? কেননা ধরো তড়িৎ প্রবাহ একটি ভৌত রাশি, কারেন্ট একটি ভৌত রাশি, কি তাই তো? কারেন্টের মান আছে, তোমরা জানো 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, এগুলো তোমরা বলতেই পারো কারেন্টের মান আছে। এবং কারেন্ট একটা নির্দিষ্ট অভিমুখ আছে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, কি তাই তো? তাহলে কারেন্ট এই ভৌত রাশিটির মান এবং অভিমুখ দুই আছে, তাহলে কি এটি একটি ভেক্টর রাশি? উত্তর হচ্ছে নয়। কেন নয়? কারণ মান এবং অভিমুখ থাকলেই কিন্তু তারা কিন্তু যে ভেক্টর রাশি হবে তা কিন্তু নয়। তাহলে ভেক্টর রাশির যে সংজ্ঞা আমরা বললাম, যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে সেগুলো ভেক্টর রাশি, এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ সংজ্ঞা কিন্তু নয়। তাহলে সংজ্ঞাটা কেমন হওয়া উচিত? এরকম ধরনের হওয়া উচিত যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে এবং যাদের সংযোজন ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। অর্থাৎ যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে যাদের যোগ অর্থাৎ সংযোজন কোন নিয়ম অনুসারে হয়? ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে স্যার স্কেলার রাশির সংযোজন কোন নিয়ম অনুসারে? স্কেলার রাশির সংযোজন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। তাহলে ভেক্টর রাশির সংজ্ঞা বলতে গেলে কিন্তু আমরা শুধুমাত্র মান এবং অভিমুখ এই দুটোই উল্লেখ করব না, তার সঙ্গে উল্লেখ করে দেবো কি না যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে এবং যাদের সংযোজন ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয় সেই সমস্ত ভৌত রাশিগুলিকে আমরা কি বলছি না ভেক্টর রাশি বলছি। তাহলে ভেক্টর রাশির এক্সাম্পল কেমন হতে পারে? ধরো সরণ বা ডিসপ্লেসমেন্টের একটা ভেক্টর রাশির একটা মান আছে এবং অভিমুখ আছে। ধরো ভেলোসিটি বা বেগ, এটা একটা ভেক্টর রাশির মান আছে, অভিমুখ আছে। ধরো অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এটার একটা কি মান আছে, অভিমুখ আছে। এবং এদের প্রত্যেকেরই যোগ করতে গেলে কোন নিয়ম অনুসারে করতে হবে? না ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে কিন্তু করতে হবে। কি বোঝা গেল? তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সংজ্ঞাকে আমরা বুঝে ফেলতে পারলাম। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির ডেফিনেশন আমরা তো দেখে ফেললাম, এবার আমরা পার্থক্যটা দেখব। পার্থক্য ডেফিনেশন থেকেই তৈরি করা যাবে। দেখো, প্রথম ডেফিনেশনে প্রথম পার্থক্য আমরা কি বলছি না যে ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলা হয়। খুব ঠিক কথা। এবং যে সমস্ত ভৌত রাশির মান এবং দিক দুই আছে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়, এটাও ঠিক কথা। স্কেলার রাশির সংযোজনের সময় সাধারণ বীজগণিতের নিয়ম অনুসরণ করা হয়, আর ভেক্টর রাশির সংযোজনের সময় কি সাধারণ বীজগণিতের নিয়ম অনুসরণ হয় না। কোন নিয়ম অনুসরণ হয়? ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসরণ হয়। এই দুটোকে মিলে হচ্ছে ভেক্টর রাশি ডেফিনেশন, আর এই দুটোকে মিলে হচ্ছে কি স্কেলার রাশি ডেফিনেশন। ডেফিনেশনটাকে আমরা দুটো পার্টে ভেঙে আমরা এটাকে একটা পার্থক্য রূপে আমরা কি রিপ্রেজেন্ট করেছি।
কি তাই তো? তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির ডেফিনিশন বা স্কেলার রাশি ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি এক্সাম্পল সহ আমরা কিন্তু কি বুঝতে পারলাম। চলে আসি আমরা নেক্সট টপিকে। ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা জ্যামিতিকভাবে কি করে প্রকাশ করব? দেখো, ভেক্টর রাশির মান এবং অভিমুখ আছে। মান বলতে কি না, মান বলতে কোনো একটা সংখ্যাকে বোঝায়, কি তাই তো? এবং দিক বলতে একটা অভিমুখ বা পার্টিকুলার কোনো নির্দিষ্ট অভিমুখকে কিন্তু কি বোঝানো হয়। তো মান বোঝানোর জন্য আমরা কি করব? ধরো ধরো একটা স্ট্রেট লাইন, এটাকে আমি বললাম এ, এটাকে বললাম বি। ধরো এর লেন্থ, এই স্ট্রেট লাইনটার লেন্থ ধরো কত না এ বি ইকুয়াল টু ধরো 10 সেন্টিমিটার, কি তাই তো? এর উপর আমি কি বসিয়ে দিলাম? ধরো এর উপর আমি একটা তীর চিহ্ন বসিয়ে দিলাম, কি তাই তো? তাহলে এটা কিন্তু একটা ভেক্টর রাশি কিন্তু কি রিপ্রেজেন্ট করছে। যদি একে সিম্বলিক্যালি বোঝাই তাহলে কি বলবো না এ বি মাথায় কি সাইন না অ্যারো সাইন। যদি অ্যারো সাইনটা না দেওয়া হয় তাহলে এ বি বলতে শুধু একটা স্কেলারকে বোঝাবে, কিন্তু অ্যারো সাইনটা যেমনি দেওয়া হয়ে যাবে এ বি বলতে একটা কি ভেক্টর রাশিকে বোঝাবে। যে ভেক্টরটা বোঝাবে সেই ভেক্টরটার মান হচ্ছে এই এ বি লাইনটার দৈর্ঘ্যের সঙ্গে সমান। আর যে ভেক্টর রাশিকে বোঝানো হবে সেই ভেক্টর রাশির অভিমুখ কি চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে? এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এই এবি হচ্ছে কি একটি ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করছে, যে রাশিটার মান হচ্ছে এবি দৈর্ঘ্যের সঙ্গে সমান এবং যে রাশিটার অভিমুখ নির্দেশ করছে কি এই অ্যারো সাইনটা কিন্তু কি নির্দেশ করছে। এবং সিম্বলিক্যালি আমরা কি বলতে পারছি? এবি ভেক্টর। কিন্তু যদি আমরা এটাকে এরকম না লিখে শুধু এবি লিখতাম তাহলে এটা কি বোঝাতো? এটা কিন্তু কি একটা স্কেলার রাশি কিন্তু কি বোঝাতো। তাহলে এটা একটা ভেক্টর, কিন্তু এটা হচ্ছে কি একটা কি স্কেলার। এটা একটা স্কেলার, এটা একটা কি ভেক্টর, কি তাই তো? তাহলে আমরা জ্যামিতিকভাবে কিন্তু কি প্রকাশ করে ফেললাম। যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট বাংলায় বলা হচ্ছে আদি বিন্দু। কি তাই তো? আর যে পয়েন্টে শেষ হচ্ছে এই পয়েন্টটাকে বলা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল পয়েন্ট বা কি অন্তিম বিন্দু। অন্তিম বিন্দু। অনেক সময় এটাকে হেড বলা হয়, এটাকে কি টেল কিন্তু কি বলা হয়ে থাকে, কি তাই তো? তাহলে যে পয়েন্ট থেকে আমরা গণনা করা মানের গণনা করাটা শুরু করছি সেই পয়েন্টটাকে অর্থাৎ দৈর্ঘ্যের গণনা যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে আদি বিন্দু, এবং দৈর্ঘ্যের গণনা যে পয়েন্ট আমরা শেষ করছি সেই পয়েন্টটাকে আমরা কি বলছি? অন্তিম বিন্দু বা কি টার্মিনাল পয়েন্ট। এবং এই আদি বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই ওই পার্টিকুলার ভৌত রাশি ভেক্টর রাশিটির মানকে কিন্তু কি নির্দেশ করছে, কি তাই তো? তাহলে ভেক্টর রাশিকে আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করে ফেললাম, আদি বিন্দু অন্তিম বিন্দুকে আমরা বুঝে ফেললাম, হেড এবং টেল আমরা কি বুঝে ফেললাম। চলে আসি নেক্সট টপিকে। এবার দেখো ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য। আমরা এখানে বিভিন্ন রকমের ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো কি বলা আছে না সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলে? যে সমস্ত ভেক্টরের মান এবং অভিমুখ সমান, অর্থাৎ মান প্লাস অভিমুখ এই দুটোই কিন্তু কি হবে না সমান হবে। যদি দুই বা ততোধিক ভেক্টরের মান এবং অভিমুখ একই হয়, যেমন ধরো একটা ভেক্টর একটা ভেক্টর একটা ভেক্টর, দেখো এই দুটো ভেক্টরের মান কিন্তু কত? এ থেকে বি এর মানও এ, সি থেকে ডি এর মানও কত? এ। এই দুটি ভেক্টরের মান কিন্তু কি এ, আর অভিমুখ দেখো দুটোই কি একই দিকে আছে। তাহলে যে সমস্ত ভেক্টরের মান একই এবং অভিমুখও একই
সেই সমস্ত ভেক্টরকে আমরা কি বলছি না সমান ভেক্টর বলছি, কি তাই তো? এরপরে দেখো আছে বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর কি না, অপোজিট ভেক্টর হচ্ছে এর মানটা সমান কিন্তু অভিমুখটা কি বিপরীত। যেমন ধরো সিডি আর এফই, এই দুটো ভেক্টরের মান কিন্তু এ, অর্থাৎ দুটো ভেক্টরের দৈর্ঘ্য কিন্তু কি এ, কিন্তু দেখো এই ভেক্টর অভিমুখ সি থেকে ডি এর দিকে আর এই ভেক্টরটা অভিমুখ কত এফ থেকে ই এর দিকে, অর্থাৎ দুটো ভেক্টরে এই দুটো ভেক্টরে কি অভিমুখ কিন্তু পরস্পরের কি বিপরীত দিকে। সুতরাং এই দুটো কিন্তু কি ভেক্টর বিপরীত ভেক্টর, কিন্তু এই দুটো কি ভেক্টর বলো না সমান ভেক্টর। অর্থাৎ এক্ষেত্রে মান একই, মান সমান কিন্তু অভিমুখ বিপরীত, অভিমুখ বিপরীত, মানটা সমান কিন্তু অভিমুখ কি বিপরীত। আর এখানে কি মান এবং অভিমুখ দুটোই কি একই বা দুটোই কি সমান, কি তাই তো? এরপরে চলে আসবো আমরা এক রেখীয় ভেক্টর, অর্থাৎ কি কোলিনিয়ার ভেক্টর। এই এক রেখীয় ভেক্টর কি? এক রেখীয় ভেক্টর বলতে আমরা একই রেখার উপর অবস্থিত ভেক্টরগুলোকে বুঝে থাকি, কিন্তু শুধুমাত্র একই রেখার উপর অবস্থিত ভেক্টরগুলিকে আমরা কিন্তু বুঝি না। একই রেখার উপর অবস্থিত ভেক্টরগুলি বা সমান্তরাল ভেক্টরগুলিকে আমরা কি বলি না এক রেখীয় ভেক্টর বলি। যেমন ধরো এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর, এরা প্রত্যেকেই কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল, এরা সবাই কিন্তু এক রেখীয় ভেক্টর। আবার দেখো এইখান থেকে এইটুকুনটা হচ্ছে ওয়াই ভেক্টর, এইটুকুনটা এক্স ভেক্টর, এইটুকুনটা জেড ভেক্টর, এরা একই রেখার উপর অবস্থিত, এরাও কিন্তু কি ভেক্টর না এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টরের সময় এক রেখীয় ভেক্টর গণনা করার সময় এক রেখীয় ভেক্টর বোঝানোর সময় আমরা শুধুমাত্র কোন দিকটা তাকাবো, তারা একই রেখার উপর অবস্থিত হচ্ছে কিনা দেখব, অথবা তারা পরস্পরের সঙ্গে সমান্তরাল হচ্ছে কিনা দেখব। তারা কোন দিকে আছে, একই দিকে আছে না বিপরীত দিকে আছে, তাদের মানগুলো সমান নাকি অসমান, এগুলোর দিকে কিন্তু আমরা দেখব না। আমরা শুধু দেখব যে ভেক্টরগুলি পরস্পরের সঙ্গে সমান্তরাল কিনা অথবা ভেক্টরগুলি একই রেখার উপর অবস্থান করছে কিনা বা একই রেখার উপর অবস্থিত কিনা, তাহলেই সেগুলো কি ভেক্টর হয়ে যাবে এক রেখীয় ভেক্টর হবে। অর্থাৎ একই রেখার উপর অবস্থিত বা পরস্পরের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ একই রেখার উপর অবস্থিত বা পরস্পরের সঙ্গে সমান্তরাল, এরা একই রেখার উপর অবস্থিত বা পরস্পরের সঙ্গে সমান্তরাল, এই রকম ভেক্টরগুলোকে আমরা কি বলছি না এক রেখীয় ভেক্টর বলছি। এবার চলে আসবো আমরা একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর বলার সময় তো আমরা একটা জিনিসই মনে রাখবো, কি মনে রাখবো না ভেক্টরগুলি একই সমতলের উপর অবস্থান করছে কিনা, এছাড়া আমরা অন্য কোনো দিকে দেখব না। তাদের মান সমান, তারা একই রেখার উপর অবস্থিত নাকি ভিন্ন রেখার উপর অবস্থিত, নাকি তাদের পরস্পরের বিপরীত বা তারা বিভিন্ন অভিমুখে আছে, এ সমস্ত কিছুই দেখব না। আমরা শুধু দেখব ভেক্টরগুলি একই তলের উপর অবস্থান করছে কি করছে না। যদি একই তলের উপর অবস্থান করে তাহলে সেগুলো একতলীয় ভেক্টর। যেমন এখানে দেখো এবি ভেক্টর, সিডি ভেক্টর এবং এফ ই ভেক্টর, এই তিনটে ভেক্টর প্রত্যেকে কিন্তু এই বোর্ডের তলের উপর অবস্থান করছে, কি তাই তো? বোর্ড একটা সমতল, এই সমতলটার উপর কিন্তু কি অবস্থান করছে, তাহলে অবভিয়াসলি এরা তিনজনে কি ভেক্টর না একতলীয় ভেক্টর, কি তাই তো? অর্থাৎ একতলীয় ভেক্টর বলার সময় তো আমরা কি দেখব না ভেক্টরগুলি একই সমতলে অবস্থান করছে, ভেক্টরগুলি একই সমতলে একই তলে অবস্থান করছে, তবে ভেক্টরগুলোকে আমরা কি বলছি না একতলীয় ভেক্টর বলছি। এবার চলে আসবো দেখো একক ভেক্টর। একক কথাটার অর্থ কি এক, তার মানে এটা এমন একটা ভেক্টর, এই ভেক্টর শুধুমাত্র কি আছে মান হচ্ছে এক,
যে কোনো ভেক্টরই একক ভেক্টর হতে পারে, কিন্তু মাইন্ড ইট যে এই ভেক্টরটার মানটা কিন্তু যেন 1 হয়। অর্থাৎ যে ভেক্টরের মান 1, যে ভেক্টরের মান 1 সেটাই হচ্ছে কি বলো না একক ভেক্টর বা কি ইউনিট ভেক্টর। কি তাই তো? একে বিশেষভাবে চিহ্নিত করা হয়। কি দিয়ে চিহ্নিত করা হয়? যেমন ক্যাপ দিয়ে চিহ্নিত করা হয়। যেমন ধরো এ একটা ভেক্টর, কিন্তু এর একক ভেক্টরকে কি দিয়ে চিহ্নিত করা হয়? এ ক্যাপ দিয়ে চিহ্নিত করা হয়। যেমন ধরো এন একটা ভেক্টর, একে কিভাবে চিহ্নিত করা হয়? এর একক ভেক্টরটাকে কিভাবে চিহ্নিত করা হয়? এন ক্যাপ দিয়ে চিহ্নিত করা হয়। অর্থাৎ এ ক্যাপ একটা ভেক্টর, এন ক্যাপও একটা ভেক্টর, কিন্তু এই ভেক্টর দুটো কি ভেক্টর? এই ভেক্টর দুটো একক ভেক্টর, এদের মানগুলো কি 1। অর্থাৎ মানগুলো এর মানও 1, এর মানও কত 1, কিন্তু এর অভিমুখ এ ভেক্টর অভিমুখের সঙ্গে একই, এর অভিমুখ এই এন ভেক্টর অভিমুখের সঙ্গে একই, কিন্তু এন ভেক্টর এ ভেক্টর এরা কিন্তু ইউনিট ভেক্টর নয়, কারণ এদের মানগুলো কি ভিন্ন ভিন্ন মান আছে। কি তাই তো? অর্থাৎ যখন দেখবো ভেক্টরের মানটার উপরে ক্যাপ বা হ্যাট বসেছে, তখনই কিন্তু আমরা সেটাকে কি ইউনিট ভেক্টর বলবো। এবং ইউনিট ভেক্টর বলার সময়তে একটা কথাই মনে রাখবো যে সেই ক্ষেত্রে ভেক্টরটির মান কিন্তু কি ইউনিট, অর্থাৎ কি 1 হবে। কি তাই তো? এবার আমরা চলে আসবো দুটি ভেক্টরের যোগ। দেখো, দুটি ভেক্টরের যোগ করার সময়তে আমি ডেফিনেশন যখন দিলাম তখন একটা কথা বললাম যে ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত ভৌত রাশি যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ আছে এবং যাদের সংযোজন বা যোগ কোন নিয়মকে মেনে চলে বলো না? ভেক্টর বীজগণিতের নিয়মকে মেনে চলে। তো ভেক্টর বীজগণিতের নিয়ম তো আমরা দেখবই, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে ভেক্টর বীজগণিতের বাস্তব ক্ষেত্রে দেখে নিই যে সেগুলো যে ভেক্টর বীজগণিতের নিয়মকে সত্যিই মেনে চলছে তার বাস্তব বা রিয়েল এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন ধরো, এদিকে ধরো কোনো তীর আছে, এদিকেও তীর আছে। কি তাই তো? এখানে নৌকোটার এই প্রান্তের সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকা একজন মাঝি কি করছে? সুতো ধরে টানছে। আর এখানে দাঁড়িয়ে থাকা আরেকজন মাঝি কি করছে? একে সুতো ধরে টানছে। তাই তো? তাহলে বলো, এই মাছ যদি সুতো ধরে টানে তাহলে নৌকোর এদিকে আসা উচিত, এবং এই মাছও যদি সুতো ধরে টানে তাহলে নৌকোর কি ওদিকে যাওয়া উচিত। কিন্তু নৌকো যাচ্ছে কোন দিকে? নৌকো যাচ্ছে কিন্তু কি সামনের দিকে। তাহলে বোঝা যাচ্ছে এই যে টানছে, টানছে মানে কি একটা ফোর্স দিচ্ছে, বল দিচ্ছে। বল একটা কি রাশি? ভেক্টর রাশি, এর মান আছে এবং অভিমুখ আছে। এবং এখানেও এই মাছিও কিন্তু এদিক বরাবর সুতো দিয়ে টানছে বা দড়ি দিয়ে টানছে, তাহলে টানছে মানে একটা বল প্রয়োগ করছে, তার মান এবং অভিমুখ আছে। তাহলে বলো, যদি ভেক্টর রাশি না হতো তাহলে এই নতুন একটা অভিমুখ কি তৈরি হতো? কখনোই হতো না। হয় নৌকো এদিকে আসতো, নয়তো এদিকে আসতো। যার বল বেশি, এর বল যদি বেশি হতো এদিকে আসতো, এর বল বেশি হলে এদিকে যেত। কিন্তু নৌকোটা যাচ্ছে কোন দিকে? এদিকে যাচ্ছে। কি তাই তো? তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশি যোগ হয়েছে, যোগ দুভাগে হয়েছে। মানের যেমন যোগ হয়েছে, সেই সঙ্গে সঙ্গে কি মানের যোগ করার সঙ্গে সঙ্গে অভিমুখকেও কিন্তু গণনার মধ্যে ধরা হয়েছে। এই মানের যোগ করার সঙ্গে সঙ্গে অভিমুখ বা দিককেও যখন গণনার মধ্যে ধরা হবে, তখন যে বীজগাণিতিক পদ্ধতিকে অবলম্বন করা হবে সেটা কিন্তু সাধারণ বীজগাণিতিক পদ্ধতি নয়, সেটা কিন্তু কি ভেক্টর বীজগাণিতিক পদ্ধতি হবে। আর ভেক্টর বীজগাণিতিক পদ্ধতিতে এখানে যোগ করা হচ্ছে বলেই এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুই ভেক্টরের সমন্বয়ে নতুন কিন্তু একটি অভিমুখ তৈরি হয়েছে, যে অভিমুখটা এই ভেক্টরের দিকেও নয়, এই ভেক্টরের দিকেও কিন্তু কি নয়। কি তাই তো? তোমরা আরো বাস্তব উদাহরণ পাবে। দেখবে নৌকো যখন নদী দিয়ে যায় বা জলের উপর দিয়ে যায়, তখন মাঝিরা কি করে না, দুদিকে দাঁড় টানে। তাই দুদিকে দাঁড় টানছে মানে ফোর্স তো দু সাইডে দিচ্ছে, কিন্তু নৌকো এগোচ্ছে কোন দিকে? সামনের দিকে এগোচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ওই যে দাঁড় টানছে মানে যে ফোর্সগুলো দিচ্ছে, ওই ফোর্সগুলোর ডাইরেকশন ভিন্ন ভিন্ন, দুটো ফোর্সের ডাইরেকশন দুটো দিকে, কিন্তু ওই দুটো ডাইরেকশন যোগ হয়ে যে নতুন অভিমুখ তৈরি করছে, সেই অভিমুখটা কিন্তু কি নৌকো যেদিকে যাচ্ছে সেই দিকের সঙ্গে কি একই হয়ে যাচ্ছে। তাই নৌকো কিন্তু ওই দিকে যাচ্ছে। অর্থাৎ ওই দাঁড়
যে টানছে তার জন্য যে বলগুলো দিচ্ছে ওই বল একটা ভেক্টর রাশি, বলগুলি একটি ভেক্টর রাশি, ওই বলগুলির ভেক্টর বীজগাণিতিক পদ্ধতিতে যোগ হওয়ার ফলে নতুন যে অভিমুখ তৈরি হচ্ছে সেই নতুন অভিমুখের দিক বরাবর কিন্তু নৌকো কিন্তু সামনের দিকে এগোচ্ছে। কি তাই তো? তাহলে বোঝা যাচ্ছে যে ভেক্টর বীজগাণিতিক পদ্ধতিতে কিন্তু ভেক্টরে কিন্তু কি যোগ কিন্তু হচ্ছে, সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে কিন্তু কি ভেক্টরের যোগ হচ্ছে না। যদি হতো তাহলে নৌকো হয় এদিকে আসতো, নয়তো কি এদিকে যেত। কি তাই তো? অর্থাৎ একাধিক ভেক্টরের সংযোজন, তাহলে এই যে ধরো নতুন যে ভেক্টরটা তৈরি হলো, এই একটা অভিমুখ তৈরি হয়েছে মানে এদিক পরে একটা ভেক্টর তৈরি হয়েছে। কি তাই তো? তাহলে এই যে নতুন যে ভেক্টরটা তৈরি হলো এই ভেক্টরটাকে আমরা বিশেষ নামকরণ করছি। কি নামকরণ করছি? লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। দেখো সেটাকেই আমরা লিখেছি একাধিক ভেক্টরের সংযোজনের ফলে যে ভেক্টরটি, একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে, গুরুত্বপূর্ণ কথা, একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় সেই ভেক্টরটিকে ওই ভেক্টর সমূহের যোগফল বা লব্ধি বলা হয়। অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুই ভেক্টরের সংযোজনের ফলে নতুন একটি ভেক্টর এদিক বরাবর উৎপন্ন হচ্ছে, এই ভেক্টরটিকে এই দুই ভেক্টরের কি না রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর আমরা কি বলছি। তাহলে আমরা ভেক্টরের কি শিখলাম না ভেক্টর বীজগাণিতিক সংযোজন শিখলাম এবং সেই সঙ্গে সঙ্গে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর কি জিনিস সেটাও আমরা কি শিখে ফেললাম। পদার্থবিদ্যা বিভাগের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে।